এটার নিচেরটা মারছো? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার 10 মিনিট পিছায় পড়াইতেন। কেন? স্যার নামাজ পড়ে উঠতে উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, 2-4-5 মিনিট এমনি যায়। ঠিক আছে, নামাজ পড়ে 2-4 মিনিট তো দেওয়াই যায়। ঠিক আছে, আস্তে, তাড়াহুড়া করার কিছু নেই। ওদের নামের সাথে যার আইডি গুলো একটু লিখবি। আইডি মনে আছে না যার যে? স্যার আগামী ক্লাস থেকে লিখবো নি। কেন, আজকে কি যে? স্যার কালকে আবার জয়েন দিতে হবে। কেন, ডাইরেক্ট জয়েন করলে তো রিনেম করা যায়। হয়েছে, ঠিক আছে। ওই যে ওই মধ্যে আইসিটি ফর্ম গুলো আছে। সাতটা এবার বাইবেল আছে নাকি তাদের? সাতটায় তোদের বাইবেল আছে? জি স্যার আছে। আরে এত ব্যস্ত তোরা। আচ্ছা 2 মিনিট সবাই আস্তে আস্তে আসুক। 2-3 মিনিট। আচ্ছা তোমাদের সাথে আমি বলি যে আমরা দ্বিতীয় চ্যাপ্টার এবং ষষ্ঠ চ্যাপ্টারটা তোমাদের এখন অনলাইনে চলতেছে। যেমন দ্বিতীয় চ্যাপ্টারটা চলবে যদি কেউ শেষ না হয়, যাদের শেষ হয়নি। দ্বিতীয় চ্যাপ্টার হলো রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5টায় দ্বিতীয় চ্যাপ্টারে ক্লাস করতে পারো ওই সময়। আর এবারে আমরা ষষ্ঠ চ্যাপ্টারটা শেষ করবো। আর ষষ্ঠ চ্যাপ্টারটা যে বিষয়টা আমরা অনলাইনে পড়লেও চলবে,
অন্যান্য চ্যাপ্টার যেমন আগামী মাস থেকে হয়তো কলেজ খুলে যাবে, খুলে গেলে আমরা অন্যান্য চ্যাপ্টার গুলো যদি দরকার হয় সেটা করতে পারবা, বা অনেকে অনলাইনে ক্লাসগুলো করে ফেলছে অলরেডি। ঠিক আছে, অনলাইন হওয়াতে তোমাদের, আমার কথা হলো যে সময় যদি ফাঁকা থাকে তাহলে সেটাতে সমস্যা থাকলে রিভিউ করার দরকার হলে সেটা রিভিউ করতে পারো, আমার এতে কোনো সমস্যা নাই। এক। 2 নম্বর হলো নেক্সট ক্লাস থেকে তোমরা যখন জয়েন্ট হইবা অবশ্যই তোমার নাম এবং সাথে যেন তোমার আইডিটা থাকে। কোন আইডি? আই2 এর একটা আইডি আছে, ঠিক আছে, সেই আই2 এর আইডিটা যেন থাকে, তাহলে আমি সহজে বুঝতে পারবো। এবং তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ, অনেকে পরীক্ষা দিচ্ছ না, তোমাদের মডেলগুলো পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার একটাই, যে তোমরা কিছু পরীক্ষা দিলে কিছুটা হলেও উপকার হবে। কারণ 1 বছর বা 9 মাস 10 মাস আমাদের যে পড়ালেখা কেমন কতটুকু হয়েছে সেটা তোমরাও ভালো করে জানো, আমরাও জানি। যেটা হওয়ার কথা ছিল সেটা আমাদের হয়নি। যেহেতু হয়নি কিন্তু সামনে আমাকে ভালো করতে হবে, তাহলে সামনে যে সময়টা আছে সেটা আমরা সর্বোচ্চ ব্যবহার করব, এটাই আমাদের স্বাভাবিক ঘটনা। এবং ওই চেষ্টা করে আমরা সর্বদিক যেন ভালো থাকি বা ভালো করে করি, সেই চেষ্টাটা আমরা করব সবাই। তাহলে আশা করি এখন আমি শুরু করতে পারি। ষষ্ঠ চ্যাপ্টার যেটা হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ডেটাবেজটা কি? ডেটাটা কি? ডেটা হলো তথ্য বা উপাত্ত, বেজ হলো ব্যবস্থাপনা, আর ম্যানেজমেন্ট হলো ব্যবস্থাপনা, আর সিস্টেম হলো পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে ডেটা তথ্য উপাত্তগুলোকে সংরক্ষণ করি সেটাই আসলে ডেটাবেজ। আর মানুষের জন্ম লগ্ন থেকে ডেটাবেজটা উৎপত্তি হয়, মানুষের জন্ম লগ্ন থেকে ডেটাবেজটা উৎপত্তি হয়। সেক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে ডেটাবেজে স্টোর করে থাকে বা সংরক্ষণ করে থাকে। যেমন তোমরা রাস্তাঘাটে যাও, একটা ভালো ছেলে দেখো, দেখলে ছবি তুলো, ছবি তুলে রাখো। অথবা দেখা যায় একটা ভালো মেয়ে দেখছো বা একটা ভালো গাছের ছবি দেখতেছো, একটা ভালো কিছু দেখতেছো, দেখে আমরা কি করি? ছবি তুলে সেটি স্টোর করি। স্টোর করি কেন? সেটা পরবর্তীতে আমাদের ভালো লাগা জিনিসগুলোকে ওইভাবে আমরা সংরক্ষণ করি। ডেটাবেজ সেম ঘটনা, যে আমাদের তথ্যগুলোকে কি করি আমরা, এই যে আমরা আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের চোখ দিছে, চোখের মাধ্যমে তোমরা তথ্যটাকে ধারণ করে রাখো। কোথায় রাখো? তোমার স্টোরে। এবং তোমার স্টোর ক্ষমতা কত সেটাও তোমরা জানো। প্রায় 10 লক্ষ জিবি আমাদের মেমোরি স্পেস ক্ষমতা হলো 10 লক্ষ জিবি মানুষের। এবং তার প্রসেসিং ক্ষমতা হলো 80 লাখ কম্পিউটার, সরি 80,000 কম্পিউটারের মতো স্পিডে কাজ করা সম্ভব। এই যে মানুষের যে থিমটা আছে, চোখের মাধ্যমে ছবি তুলে রাখে, কানের মাধ্যমে শ্রবণ করে আমরা রাখি, ঠিক আছে, অথবা আমরা নাকের মাধ্যমে ঘ্রাণটা নিয়ে সেটা ধারণ করি, এবং সেটা আমরা বুঝি এটা এই ধরনের ফুল হতে পারে বা এটা হতে পারে। এখন কথা হলো, এরকম ভাবে আমাদের ডাটাবেজের মূল উদ্দেশ্য হলো কম্পিউটার সিস্টেমে সেই তথ্যগুলোকে স্টোর করা, ধারণ করা, সংরক্ষণ করা, যাতে পরবর্তী সময় সেই তথ্যটাকে ধারণ করতে পারি বা সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি তথ্যগুলো সংরক্ষণ করে সেটা পরবর্তীতে যদি কোনো ব্যবহারে না আসে, ব্যবহারে যদি না করতে পারি, তাহলে সেই তথ্য ভান্ডারে সংরক্ষণ করে কোনো লাভ হবে না। যেমন তোমরা পড়ালেখা কেন করছো? এই পড়ালেখা করার উদ্দেশ্য হলো একটা শুধুমাত্র সার্টিফিকেট, এরকম না যে আমাকে সার্টিফিকেট একটা ভালো রেজাল্ট করতে হবে, এরকম না। আমরা যে পড়ালেখাটা করছি সেটা বাস্তব জীবনে আমরা যেন কাজে লাগাইতে পারি, সেই জন্য আমরা শিক্ষাগুলো লাভ করছি। তার পরবর্তী জীবনে আমি এই শিক্ষার আলোকে আমি যেন পথ চলতে পারি বা আমার পথ চলাইতে পারি, এই নির্দেশনার জন্যই আমরা কিন্তু আমাদের মেমোরিতে ডেটাবেজের মধ্যে তথ্যগুলো স্টোর করছি। এখন তথ্যগুলো স্টোর করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় আছে, সেটা আমাদের ধারণা রাখতে হবে। যেমন আমরা মেমোরিতে রাখছি চোখের মাধ্যমে, কানের মাধ্যমে রাখছি, সেগুলো কেন রাখছি, কিভাবে রাখলে সুবিধা হবে? তোমরা কি জানো যে আমাদের পড়ালেখাগুলো কিভাবে আমরা মেমোরিতে রাখি? আর তোমার মেমোরিতে বাংলা কোন পাশে রাখো, ইংরেজি কোন পাশে রাখো, আইসিটি কোন পাশে রাখো, কখনো কি চিন্তা করছো যে আমি বাংলা পরীক্ষার দিন যে আমি আইসিটি আনসার লেখা শুরু করছি? হয়নি, কারণ তুমি তোমার তথ্যগুলোকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, গুছিয়ে রাখা হয়েছে, যে কারণে আমরা বাংলা লেখার দিন বাংলা লেখাগুলোই লিখি। যদি অনেকে উল্টাপাল্টা লেখে, যেমন জিজ্ঞেস করছি তোমার নাম কি, সে বলল কি আমার বাড়ি তো নোয়াখালী, বলতেছে তোমার তোমার বাবার নাম কি, সে বলতেছে আমি তো ঢাকা যাব কালকে। মানে তুমি যা বলো সে সঠিকভাবে আনসার দিতে পারে না, কারণ
তুমি যেটা প্রশ্ন করছো সে তার মেমোরি থেকে সঠিকটা বা ডাটাবেস থেকে খুঁজে আনসার দিতে পারছে না, কারণ হলো তার ডাটাবেজের এক দুইটা তার ছিঁড়া, মানে ডাটাবেজে সঠিকভাবে সার্চিং করছে না। যেমন আমরা গুগল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, সেখানেও ডাটাবেজ ব্যবহার করা হয়, ডাটাবেজে তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়। তুমি দেখবা যে 3 বছর আগে তুমি কোন ছবি পোস্ট দিছিলা, তোমাকে ফেসবুকে জানাই দেয় যে আফা আপনি এই কাজটা করছিলেন বা এই ছবিটা পোস্ট দিছিলা, সেটা আবার শেয়ার করতে বলে। মানে হলো তোমার ডাটাবেজে সে জানতেছে তুমি কয় তারিখে কি তথ্য দিচ্ছ, ফেসবুকে সেটা ধারণ করছে। অথবা গুগলের মাধ্যমে আমরা কি করি, আমরা যে তথ্যগুলোকে খুঁজি সে একটা ডাটাবেজে বা একাধিক ডাটাবেজে সংরক্ষণ করে রাখা আছে, সেখান থেকে তথ্যগুলো আমাকে খুঁজে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা অনেকে আসছো, অনেকদিন পরে আসছো, সবাই ভালো আছো তো? তাসনিয়া আছে, তাসফিয়া আছে, তারপরে তাসমিম আছে, সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি তো ভালো আছি। তোমরা কি পরীক্ষাগুলো সবাই দিচ্ছ? স্যার আমি একটা পরীক্ষা দেইনি, আরেকটা দিছি। আচ্ছা, আর বাকিরা সবাই? তিশা? জি স্যার। পরীক্ষাগুলো দিচ্ছ না? স্যার দিছি পরীক্ষা। পরীক্ষার ডেট গুলো তো জানো সবাই, তাই না? পরীক্ষাগুলো দাও, পরীক্ষাগুলো কিন্তু তোমাদের জন্য নিচ্ছি। তোমরা যদি পরীক্ষাগুলো না দাও তাহলে আমার কষ্টটাই তো বৃথা যায়। হ্যাঁ, খাতা দেখতে সমস্যা বা এই দেখতে সমস্যা, কিন্তু পরীক্ষার ডেট গুলো দেওয়া আছে, দেখো। পরীক্ষার ডেট গুলো আমি তোমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দেখে নেক্সটে যেমন নেক্সটে মনে হয় 30 তারিখে মনে হয় একটা পরীক্ষা আছে, তোমরা একটু দেখে আশা করি সবাই পরীক্ষাগুলো দিবা, কারণ পরীক্ষাগুলো দিলেই বিষয়টা ভালো হয়। আর যেহেতু আমিও কষ্ট করতেছি, তোমরাও একটু কষ্ট করে পরীক্ষা ফাঁকে ফাঁকে তোমাদের সময় দেওয়া হয়, তুমি যে 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে এরকম না, তুমি তোমার সুবিধা মতো দিতে পারো। যেমন নেক্সট পরীক্ষা হলো 3য় চ্যাপ্টারের উপরে, সেটা হলো কি বারে, সেটা হলো তোমার 29 তারিখে তোমাদের এটার উপর একটা ক্লাস নিব, আর 1 তারিখে সেটার উপর পরীক্ষা হবে। 1 তারিখ সকাল 10টায় প্রশ্ন দিব, 10টা থেকে 1টার মাঝে তোমার 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে, সরি 1 ঘন্টা 15 মিনিট, আর ওই দিক দিয়ে হলো 25 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 45 মিনিট, যেটা মানে 35 মিনিটে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, 35 থেকে 40 মিনিটে। সেটা সবাই দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? তাহলে ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন হয়ে যাবে, তারপরে আমরা সেটা রিকভারি করতে পারবো। আর তোমাদের ক্লাসের শিডিউলও দেওয়া আছে, যার যদি মনে হয় যে না কোনো চ্যাপ্টার ক্লাস করা দরকার, আপডেট শিডিউল দিছি, সেটাকে দেখো, ক্লাস করো, ঠিক আছে না মাহি? স্যার পঞ্চম অধ্যায় নতুন করে লাগবো। স্যার, আপনি অফলাইনে কবে শুরু করবেন? আমি অফলাইনে তো তোদের দেখতে আমার মন চায় না। কেন স্যার? কেন জানি, তোরা এই যে এতদিন গেল, আমি বেঁচে আছি না মরে গেছি সেটাও খোঁজ নেস না, কিছু না। স্যার আজকে গিয়েছিলাম, আপনারা পাইলামই না। আচ্ছা, অফলাইনে শুরু করব বাবা, অফলাইনে শুরু করব 4-5 তারিখে, পরে দেখি তোমাদের জন্য একটা শিডিউল রাখছি, অফলাইনে শুরু করব। আচ্ছা, একটা ফোন নেওয়ার পরে আমি পড়া শুরু করছি। হ্যালো, সালাম। স্যার আপনি মিউট হয়ে গেছেন। তাহলে আমাদের ডেটাবেজ সম্বন্ধে যে ধারণাগুলো নিলাম, এটার উপর বেস করে আমরা ডেটাবেজে আরো কিছু ধারণা নিতে হবে, সেই ধারণার উপরে আমাদের কাজ করতে হবে।
যেমন দেখো, তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। সংক্ষেপে বলা যায়, প্রাথমিকভাবে সংগৃহীত অসংবদ্ধ তথ্যকে আমরা ডেটা বলি। তাহলে প্রাথমিকভাবে যে আমরা তথ্যগুলো নিচ্ছি, যেমন তোমার নাম জিজ্ঞেস করলাম, তোমার বাবার নাম জিজ্ঞেস করলাম, এই প্রত্যেকটা তথ্য আলাদা আলাদা ভাবে এক একটাকে আমরা ডেটা বলছি। ডেটাগুলো কেমন হতে পারে? ডেটাগুলো বর্ণ হতে পারে, সংখ্যা হতে পারে, চিহ্ন হতে পারে। ডেটাগুলো বর্ণ, সংখ্যা বা চিহ্ন হতে পারে। তাহলে ডেটাগুলো যেমন তোমার রোল কত, তুমি বললে 105, সেটা একটা সংখ্যা। চিহ্নও হতে পারে, বর্ণও হতে পারে। ডেটা প্রধানত 3 প্রকার হয়ে থাকে। একটা হলো নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা এবং বুলিয়ান ডাটা। ডেটাগুলো নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা এবং বুলিয়ান ডাটা। এখন যদি আমরা বলি যে নিউমেরিক ডাটা কি, নিউমেরিক ডাটা হলো সংখ্যা জাতীয় যে ডাটাগুলো হয় সেগুলোকে আমরা নিউমেরিক ডাটা বলে থাকি। যেমন তোমার হতে পারে ইন্টিজার টাইপ হতে পারে, ফ্লোটিং পয়েন্ট হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যেটাই হোক, এগুলো হলো এক একটা ডেটা, সেটা ইন্টিজার হোক বা ফ্লোটিং পয়েন্ট হোক। তাহলে এগুলো হলো এক একটা ডেটা। আর যদি আমরা নন নিউমেরিক ডাটা বলি, ক্যারেক্টার, স্ট্রিং এবং অবজেক্ট। ক্যারেক্টার সেটা হলো তোমার নাম, ঠিকানা যখন আমরা ইউজ করছি সেগুলোকে আমরা ক্যারেক্টার টাইপ ডাটা বলে থাকি। আর স্ট্রিংটা হলো ফিক্সড কিছু ডাটা থাকতে পারে, যেমন ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে বললাম, তুমি লিস্ট থেকে সিলেক্ট করলা, সেগুলোকে আমরা স্ট্রিং ডাটা বলতেছি। আর অবজেক্ট ডাটা, ডাটাবেজে অনেক সময় আমরা ছবি যুক্ত করি, যেমন ফেসবুকে আমাদের ছবি আছে, অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ছবি ব্যবহার করি। ছবি, অডিও, ভিডিও যখন যুক্ত করছি সেগুলোকে আমরা অবজেক্ট ডাটা বলতেছি। এছাড়া বুলিয়ান ডাটা বলে যদি বলি আমরা, সত্য মিথ্যার উপর বিদ্যমান যে ডাটাগুলো সেগুলোকে আমরা বুলিয়ান ডাটা বলে থাকি। এখন সত্য মিথ্যার ডাটাগুলো কেমন হতে পারে? যেমন তুমি বৈবাহিক অবস্থা জিজ্ঞেস করলা, সে বিবাহিত না অবিবাহিত, তুমি দিলা বিবাহিত, ঠিক চিহ্ন। হ্যাঁ, হাবুদক এবং নাবুদক, সত্য এবং মিথ্যার উপর বেস করে যখন কোনো তথ্য নেওয়া হয় তাকে আমরা বলছি বুলিয়ান ডেটা ডেটা। আমরা এই দেখো নিউমেরিক এবং নন নিউমেরিক অলরেডি তোমাদের বলে ফেললাম আমি। ওকে, এখন ডেটা স্যার বেস। একটা প্রশ্ন। হ্যাঁ বলো, বলেন। স্যার নিউমেরিক ডেটা স্যার ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট এই দুইটা তো স্যার বুঝলাম না। প্রোগ্রাম ইন্টিজারটা কি আর ফ্লোটিং? ইন্টিজার কি? তোর স্যার ক্লাসরুম কত? পূর্ণ সংখ্যা নাফিসা, তোর ক্লাসরুম কত? 853। 853। আর তোর জিপিএ কত পাইছ? 4.75। 4.75। এটা দেখো, এই যে সংখ্যাটা এটা হলো পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইন্টিজার ডাটা বলে থাকি। আর তোমার যে জিপিএটা সেটা হলো ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ মান। ঠিক আছে? জি স্যার। দেখো, ডেটা শব্দের অর্থ উপাত্ত, বেস শব্দের অর্থ ভান্ডার বা সমাবেশ। সুতরাং ডেটাবেজ হলো উপাত্ত সংগঠিত এবং যৌক্তিক সমাবেশ, অর্থাৎ এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটা সমাবেশই হচ্ছে ডেটাবেজ। এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশই হচ্ছে ডেটাবেজ। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ছাত্রছাত্রীর ডেটাবেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ছাত্রছাত্রীদের ডেটাবেজ হলো একটা ডেটাবেজ, যেখানে আমরা কি থাকছে, তথ্য বা উপাত্ত থাকতেছে এবং তার ভান্ডার তৈরি হচ্ছে। ভান্ডার তৈরি হচ্ছে মানে এখানে অনেকগুলো তথ্যগুলোকে সমন্বয় করে একটা ডেটাবেজ তৈরি হয়ে থাকে। আমরা ডেটাবেজের যদি প্রকারভেদ বলি, গঠন অনুসারে ডেটাবেজ দুই প্রকার, একটা হলো সাধারণ ডেটাবেজ, একটা রিলেশনাল ডেটাবেজ। একটা হলো সাধারণ ডেটাবেজ আর একটা কি, রিলেশনাল ডেটাবেজ। পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাথে গঠিত, পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে সাধারণ ডেটাবেজ বলা হয়। এতে একই সময় শুধু একটি টেবিল নিয়ে কাজ করা যায়।
এখানে একজনের সাথে আরেকটা টেবিলে কোনো সম্পর্ক বা যোগাযোগ থাকে না, তাকে বলি আমরা সাধারণ ডাটাবেজ। মানে যেমন আমরা ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে আমি সার্চ দিলে তোমার আইডি বা যার যার আইডি আছে নাম যদি সার্চ দিই তাহলে চলে আসে, তাহলে এটা হলো রিলেশনাল ডাটাবেজ, মানে সম্পর্ক যুক্ত আছে। আর সম্পর্ক বিহীন হলো যে এক টেবিল থেকে আরেক টেবিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যগুলো আদান প্রদান করা যায় না, তাদের মাঝে কোনো সুসম্পর্ক বিদ্যমান নেই। আর রিলেশনাল ডাটাবেজ যদি বলি, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়। এতে একই সময় একাধিক টেবিল নিয়ে কাজ করা যায়, একাধিক টেবিলে একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। একাধিক টেবিলে একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে সম্পর্ক স্থাপন হয়ে থাকে, তাকে বলছি আমরা রিলেশনাল ডাটাবেজ। তাহলে এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা যে ডেটাবেজগুলো ব্যবহার করি তার কিছু উপাদান রয়েছে। যেমন ডেটাবেজে ব্যবহার করার ক্ষেত্রে এরকম 4টা উপাদান ব্যবহার করা হয়। কি কি উপাদান লাগবে? একটা হলো ডেটা লাগবে, ফিল্ড লাগবে, রেকর্ড লাগবে এবং ফাইল বা ডেটা টেবিল লাগবে। তাহলে ডেটা, ফিল্ড, রেকর্ড, ফাইল থাকতে হবে ডেটাবেজের ক্ষেত্রে। এখন ডেটা সম্বন্ধে তোমরা জানো, তারপরে আমি একটা উপাদানের যে বিষয়গুলো সেটা আমি ধারণা তোমাদেরকে দিব। এগুলো কিন্তু জ্ঞান বা অনুধাবনমূলক অথবা অবজেক্টিভের জন্য এখান থেকে কোশ্চেন গুলো আসে। সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট হলো ডেটা। ডেটা একটি একক ধারণা, ডেটা একটি একক ধারণা। যেমন আখি বলো, 03 বলো, 888, 777, প্রত্যেকটি এক একটা ডাটা। তোমার নাম জিজ্ঞেস করলাম একটা ডাটা, তোমার জন্ম তারিখ জিজ্ঞেস করলাম একটা ডাটা, তোমার বাবার নাম জিজ্ঞেস করলাম এক একটা ডাটা। তাহলে বিশৃঙ্খল এক একটা ফ্যাক্টই হলো আমরা ডেটা বলে থাকি। ডেটা একটা হলো একক ধারণা, এই আলাদা আলাদা তথ্যকে ডেটা বলছি। তাহলে এখানে যদি জিজ্ঞেস করি একটা টেবিলে এখানে কয়টা ডেটা রয়েছে, তোমরা বলবা স্যার 3টা ডেটা রয়েছে, আখি, 3, 88, 77। প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যাক্ট অথবা আলাদা আলাদা এক একটা ডেটা বলা হয়ে থাকে। ফিল্ড, হলো ডেটাবেজের ভিত্তি। ফিল্ড হলো ডেটাবেজের ভিত্তি। নাম, পদবি, চাকরি যোগদানের তারিখ, বেতন, ভাতাদি ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উদাহরণ। অনেক ক্ষেত্রে ক্যারেক্টার বা বাইট নিয়ে গঠিত হয় ফিল্ড। অন্যভাবে বলা যায় ফিল্ড হচ্ছে ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে এক একটি ক্যাটাগরিতে নামকরণ করা হয়, একই ক্যাটাগরিতে নামকরণ করা হয়। যেমন নেম, রোল নং, টেল এক একটি ফিল্ড। একই ফিল্ডের আওতায় একই ধরনের ডেটা থাকে, কিছু ভিন্ন ভিন্ন ডেটা, ভিন্ন 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 ধরনের ডেটাও ডেটাবেজে থাকতে পারে। স্যার হ্যাঁ, এই শীটগুলোকে আপডেট করা কেন সেটা নাই? মানে মিলতেছে না, আছে কম বেশি। না থাকার কথা তো, ষষ্ঠ চ্যাপ্টার মিলার কথা। উহুম, আগে পরে পাইবা বুঝছো। আচ্ছা পিঠে তো শীত করছি মোটামুটি বই অনুসারে, ঠিক আছে। আর পড়াচ্ছি হলো বোঝানোর সুবিধার্থে অনুসারে, বোঝানো কিভাবে সুবিধা হয় সে অনুসারে। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ এই যে ডাটাবেজে উপাদান তো আছে। স্যার কম বেশি আর কি, আপনার এখানে যে এতগুলো তথ্য দেওয়া না, এখানে 2-3টা লাইন করে দাও, সেটা বললাম, মানে আপনি তথ্য বাড়াইছেন মেবি। আরে কি মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দেখো আমরা যদি ফিল্ড বলি কাদেরকে বলবো, যেমন নেম, রোল, টেল এগুলো হলো এক একটা ফিল্ড। তাহলে একটা টেবিল তৈরি করতে হলে অবশ্যই ফিল্ড লাগবে। তাহলে একাধিক ফিল্ড নিয়ে কিন্তু একটা টেবিল তৈরি হয়। সেক্ষেত্রে একটা ডেটাবেজে বা টেবিলের মূল ভিত্তি হলো ফিল্ড, কারণ তুমি কি ফিল্ডে কি ধরনের ডেটা চাচ্ছ তার উপর ডিপেন্ড করে ডেটাবেসটা তৈরি হয়ে থাকে। তারপরে দেখো রেকর্ড, অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। তাহলে অনেকগুলো রেকর্ড নিয়ে মানে ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি হয়।
পুরো একটি রোকে আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। যেমন এখানে আবিরের নাম, রোল, টেলিফোন সবগুলো মিলে একটি রেকর্ড। তাহলে এরকম ভাবে যদি টেবিলটা দেখি, তাহলে এই টেবিলে পুরো তথ্যটা আঁখি 38877 এই পুরোটাকে একটা রেকর্ড হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে অবশ্যই একটা ডাটাবেজে একটা টেবিলে একাধিক রেকর্ড নিয়ে কিন্তু টেবিলটা তৈরি হয়, এবং একাধিক রেকর্ড বলতে রেকর্ড পরস্পর সম্পর্কিত যে ফিল্ডগুলো থাকে সেই ফিল্ডগুলো, যেহেতু এখানে নেম, রোল নং, টেলিফোন, আখি 3 বা এটা মানে মূলত এই যে রেকর্ডটা বলতেছি এই রেকর্ডটা হলো এই ফিল্ডের অধীনে তথ্যগুলো নিয়েই তৈরি হচ্ছে। তারপরে দেখো আমরা ফাইল বা ডেটা টেবিল অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ড নিয়ে গঠিত হয়। ফাইল বা টেবিল মূলত একটা টেবিলে অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কি থাকে, ডেটাগুলো নিয়ে আমরা ফাইল তৈরি হয়ে থাকে। ফাইলটাকে আমরা কি বলছি, টেবিল, ডেটা টেবিল বলছি। তাহলে একটা টেবিল তৈরি করতে হলে তার ভিতর কি কি থাকছে, ফিল্ড থাকতেছে, রেকর্ড থাকতেছে এবং ডেটা থাকতেছে। এই তিনটা জিনিস সমন্বয় করে ডেটা টেবিল বা ফাইল তৈরি হয়ে থাকে। ডেটাবেজের বৈশিষ্ট্য দেখো, আমরা যে ডেটাবেজ গুলো ব্যবহার করছি তার বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর কথা হলো ডেটাবেজের ডেটা সমূহ এক বা একাধিক টেবিলে বিভক্ত থাকে এবং নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে সম্পর্কযুক্ত থাকে। এক বা একাধিক টেবিলের মাধ্যমে বিভক্ত থাকবে এবং নির্দিষ্ট কিছু বিষয়ের সাথে সম্পর্কযুক্ত থাকবে। সহজে ডেটা টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি, ডিজাইন, ফর্ম, রিপোর্ট, কোয়েরি ইত্যাদি করা যায়। সহজে ডেটা টেবিল তৈরি করবো, আমরা এন্ট্রি করতে পারবো, ডিজাইন করতে পারবো, ফর্ম তৈরি করতে পারবো বা রিপোর্ট তৈরি করতে পারবো। এছাড়া নানা ফরম্যাটে রিপোর্ট বা লেভেল তৈরি করে ছাপানো যায়। রিপোর্ট তো তোমরা জানো যে প্রতিবেদন, এখানে যেমন আমাদের 24 জন স্টুডেন্ট বা 23 জন স্টুডেন্ট আছে, এটা রিপোর্ট কি, আমার 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে থেকে এখন 23 জন ডেটাবেস ক্লাস করছে, এটা একটা রিপোর্ট। আর লেভেলটা কি, এখন তোমাদের আমি কি করতে চাচ্ছি, তোমাদের যে ডাটাবেজ, আমার যে ডাটাবেজ আছে সেখানে তোমাদের নাম্বার আছে, এই নাম্বার থেকে শুধুমাত্র তোমাদের নাম্বারগুলো আমি কপি করব আর নাম কপি করব। তাহলে ওইখান থেকে নাম্বার কপি করে নাম আসবে এবং নাম্বারটা আসবে। এই যে একটা অংশ তৈরি করলাম, এই অংশটাকে আমরা লেভেল বলে থাকি। যেমন আমাদের ডাটাবেস থেকে যখন আমরা মোবাইলে কি করি, মেসেজ দিই তোমাদের, আমি সেশন সিলেক্ট করে দিই যে এততম সেশনে শিক্ষার্থীদের এই মেসেজটা যাবে, ওই সময় জাস্ট সেশনটা সিলেক্ট করে দিলে ওই যে আমার স্টুডেন্টরা আছে সকল স্টুডেন্টের ফোন নাম্বার চলে আসে, আমি মেসেজ লিখে একবারে থ্রো করি, সবারটা আস্তে আস্তে যেতে থাকে। যদি কেউ নাম্বার বল থাকে তাহলে তো আর যাওয়া সম্ভব না। আর যদি ডাটাবেজে আমাদের সঠিক নাম্বার থাকে তাহলে তোমাদের কাছে আমার যে কাঙ্ক্ষিত মেসেজ বা যে তথ্যটা দিতে চাই সেই তথ্যটা তোমাদের সামনে হাজির করে। এই যে সার সংক্ষিপ্ত করছি বা সংক্ষিপ্ত আকার করে সেখান থেকে বেছে নিচ্ছি, সেটাকে লেভেল বলা হয়ে থাকে। ডেটাবেজের ফাইলের সাথে অন্য প্রোগ্রামের ফাইল লিংক স্থাপন করা যায়, শেয়ার করা যায় এবং ডেটা পরিবর্তন করা যায়। তাহলে আমরা ডেটাবেজের সাথে যেমন HTML সংযুক্ত করা যায়, এরকম ভাবে বিভিন্ন প্রোগ্রামিং ফাইলগুলো বা প্রোগ্রামগুলো আমরা লিংক স্থাপন করতে পারি, ফলে আমরা শেয়ার করতে পারি, ডেটা পরিবর্তন করতে পারি। ডেটাবেজে ব্যবহারকারী প্রোগ্রাম থেকে শুধু ডেটা আইটেম ব্যবহার করা হয়ে থাকে। ডেটাবেজে যে ব্যবহারকারী প্রোগ্রাম আছে সেখানে শুধু ডেটার আইটেম ব্যবহার করতে পারি। কোনো কোশ্চেন থাকলে বলো। কেউ কোনো কোশ্চেন নাই না? ঈশা, তারপরে তিশা, তুলি, কোনো কোশ্চেন আছে তোমাদের তিনজনের? না স্যার। না স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তারপরে দেখো আমরা যে ডেটাবেজের সুবিধাটা কি, যেমন তোমার বাসায় অনেকগুলো বই আছে,
এটা একটা জিনিস, এবং তোমার বাসায় অনেকগুলো বই, তুমি ওই বইগুলো সম্বন্ধে বা ভিতরে পড়া সম্বন্ধে জানো। এখন শুধু বই থাকলে যে সুবিধা, আর তুমি জানলে কোন সুবিধা? আমি জানলে সুবিধাটা হলো তোমাকে জিজ্ঞেস করলাম যে এই এটা কি জানি, তুমি তাড়াতাড়ি বের করে আনসার দিতে পারলা। আর যদি না জানো, তাহলে তোমার সামনে 1 কোটি বই থাকলেও সেটা খুঁজে বের করে তুমি বলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এরকম ভাবে আমরা যে ডাটাবেস ব্যবহার করি, কম্পিউটার সিস্টেম ব্যবহার করি, তার কিছু সুযোগ সুবিধা রয়েছে। একটা হলো ডেটাকে পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। আমরা ডেটাবেজে তথ্যটা লিখছি, সেটা পরিবর্তন করতে পারছি বা সংশোধন করতে পারছি। খুব দ্রুত ডেটা সংরক্ষণ, উপস্থাপন এবং পরিচালনা করা যায়। খুব দ্রুত ডেটা সংরক্ষণ করতে পারি, উপস্থাপন করতে পারি এবং পরিচালনা করতে পারি। প্রয়োজনীয় ডেটাবেজের তথ্যসমূহকে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। প্রয়োজনীয় আমরা তথ্যগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার অ্যাসেন্ডিং অর্ডার কি, ডিসেন্ডিং অর্ডার কি? তোমরা ডিকশনারি বই দেখছো, ডিকশনারি বইয়ের ওয়ার্ড গুলো সাজানো থাকে কি, এ, প্রথমে এ সিরিয়াল থাকে, তারপরে বি সিরিয়াল থাকে, তারপর সি সিরিয়াল থাকে, অথবা এর ভিতরে থাকে এ এ এ, অথবা এ বি, এরকম একটা সিরিয়াল থাকে, তারপর এ সি। এই যে সিরিয়ালটা হলো, এটাকে বলি আমরা অ্যাসেন্ডিং অর্ডার। এটাকে কি বলি আমরা? অ্যাসেন্ডিং অর্ডার, এ থেকে জেড। অথবা 0 থেকে বড় সংখ্যার দিকে হলো অ্যাসেন্ডিং অর্ডার, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে হলো ডিসেন্ডিং অর্ডার। নিম্ন থেকে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব থেকে নিম্নক্রমে সাজানোটাকে বলছি আমরা অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডার। ডাটাবেজে যদি আমার সাজানো থাকে, সেগুলোকে আমরা খুব সহজেই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারি। কম সময়ে ডেটা বিন্যাস ঘটানো যায়। কম সময়ে ডেটা বিন্যাস ঘটানো যায় কেমন? যেমন দেখো, আমার ডাটাবেস থাকার ফলে আমি কি করি, কম সময়ে আমি বিন্যাস ঘটাইতে পারি। যে আমি সেকেন্ড ইয়ারের মেয়েদের খুঁজতে চাই, আচ্ছা ঠিক আছে, সার্চ দিলে সহজে খুঁজে বের করা যায়। আমি মনে করলাম যে না, তাদের মেসেজ দিতে পারি। আমি মনে করি তাদের পেমেন্ট কি অবস্থা সেটাও দেখতে পারি, কার কত ডিউ আছে সেটাও দেখতে পারি। খুব কম সময়ে সেটা বিন্যাস ঘটাইতে পারি। হ্যাঁ, হ্যালো। হুম। কিসের ক্লাস? করস নাই? মেসেঞ্জার নক করে তোর মেল অ্যাড্রেস দিয়ে আমি ক্লাস শেষ করে পরে দিব। হ্যাঁ, হুম হুম, লিখে দে মেসেঞ্জারে সব। হ্যাঁ। ফাইল থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ খুঁজে বের করা যায়। আমরা ডেটাবেজে তথ্য থাকলে ফাইল থেকে সহজে খুঁজে বের করা যায়। যেমন তোমরা জানো যে এখন তোমরা পরীক্ষা দিছো 2019 সালে। এখন যদি তুমি অনলাইনে দোকানে যাও বা তোমার বাসায় নেট থেকে তুমি 2019 সালে তোমার রেজাল্ট বের করতে চাও, খুব সহজে বের হবে। যদি এটা খাতায় লেখা থাকতো, তাহলে তোমাকে স্কুলে যেতে হতো, যাওয়ার পর স্কুলে যার কাছে আছে তাকে খুঁজে বের করতে হতো, তার কাছ থেকে সেই তথ্যটা লিখে লিখে নিয়ে আসতে হতো বা ফটোকপি করে নিয়ে আসতে হতো। এই যে ডাটাবেজ হওয়ার ফলে আমরা যে অনেক প্রায় 10-15 বছর আগে পড়ালেখা করছি বা পরীক্ষা দিছি এসএসসি, এই সময়ের রেজাল্টটা যদি দেখতে চাই, তাহলে ডাটাবেজে ক্লিক করলে এখন বেরিয়ে পড়বে। আর যদি আমি স্কুল থেকে বের করতে চাই, তাহলে কিন্তু সেটা বের করা বিশাল একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা ডাটাবেস তৈরি করার ফলে বা ডাটাবেস ব্যবহার করার ফলে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজতে পারছি। এবং দেখো, গুগলে আমরা সার্চ করার ফলে সারা বিশ্বে থেকে শত শত ইনফরমেশন, লাখ লাখ ইনফরমেশন আমার সামনে কয়েক সেকেন্ডের মধ্যে উপস্থাপন করে। মানে সেটা ডাটাবেজ স্টোর আছে, যে কারণে সে খুব সহজেই সেই স্টোর থেকে আমাকে খুঁজে বের করতে পারে। এছাড়া অপ্রয়োজনীয় ডেটাগুলো মুছে ফেলা যায়। আমরা প্রয়োজনবিহীন যে তথ্যগুলো আছে, আমরা সেগুলোকে মুছে ফেলা বা ডিলিটের কাজ সম্পূর্ণ করতে পারি। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা যেমন ডাটাবেজ ব্যবহার করছি, যেমন ডাটাবেজে যেমন সুবিধা আছে, তার তেমনই কিছু ব্যয় সুবিধা রয়েছে। এক্ষেত্রে ডাটাবেজ তৈরি ও বাস্তবায়নে অর্থের প্রয়োজন হয়। আমরা একটা ডাটাবেজ তৈরি করতে হলে যেমন ডাটাবেজ তৈরি করতে হয় এবং সেটা বাস্তবায়নের জন্য অনেকটাই অর্থের প্রয়োজন হয়, কারণ একটা ভালো ডাটাবেজ তৈরি করতে হলে হিউজ পরিমাণ টাকা খরচ হয়। যদি আমাদের পাসপোর্ট বলি, আমাদের পাসপোর্ট বা নির্বাচন কমিশনের ডাটাবেজটা ওই সময় তৈরি করছিল মাত্র 400 কোটি টাকা ব্যয় করে। এখন যখন, কারণ নির্বাচন কমিশনে প্রায় 10 লক্ষ ভোটার
ইনফরমেশন রয়েছে। এছাড়া সামনে আরো দেখা যাবে আরো লক্ষ লক্ষ স্টুডেন্ট বা ব্যক্তির তথ্যগুলো এখানে যুক্ত হবে। তাহলে এখানে আমরা অর্থের একটা প্রয়োজন হয়ে থাকে। নিরাপত্তার অভাবে ডাটাবেজে ডাটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এবং সুনাম নষ্ট হতে পারে। নিরাপত্তার অভাবে ডাটাগুলো হ্যাকিং হতে পারে, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এবং সুনামটা নষ্ট হতে পারে। ভুল ডাটার কারণে সম্পূর্ণ ডাটা অকার্যকর প্রবাহিত হতে পারে। অনেক সময় ভুল ডাটার কারণে সম্পূর্ণ ডাটাটা অকার্যকর হতে পারে এবং প্রবাহিত হতে পারে। ডেটাবেজের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ লোকের প্রয়োজন হয়। আমরা যে ডেটাবেজগুলো ব্যবহার করি সেটার নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদের প্রয়োজন হয়ে থাকে। 30 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার, বলেন। না, তোমরা আসো কিনা এটা আমি বলতে চাচ্ছিলাম। জি স্যার আছি। তাহলে আর বাকিরা সচি বা রিমি রিমি ঘুমাচ্ছ নাকি? নাফিসা, মৃদু? না স্যার। আচ্ছা, দেখো আমরা ডাটাবেজের বেশ কিছু বিষয়গুলো আসলাম। ডাটাবেজের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ফিল্ড, ফাইল, রেকর্ড, টেবিল সেগুলো সম্বন্ধে ধারণা নিলাম। এখন ডাটাবেজের দুইটা বলছিলাম, একটা হলো সাধারণ ডাটাবেজ আর একটা রিলেশনাল ডাটাবেজ। সাধারণ ডাটাবেজ কি এবং রিলেশনাল ডাটাবেজ কি? সাধারণ ডাটাবেজে শুধুমাত্র তথ্যগুলো থাকে, আর রিলেশনাল ডাটাবেজ হলো একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে, একটা টেবিলের সাথে আরেকটা যোগাযোগ বা সম্পর্ক স্থাপন হয়ে থাকে, যেমন তাকে বলছি আমরা রিলেশনাল ডাটাবেজ। তাহলে আমরা রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যেমন তোমাদের অনেকে রিলেশন আছে, আছে না? কেউ কথা বলে না। জি স্যার আছে তো। হ্যাঁ, অবশ্যই আছে, ঠিক আছে। যেমন আমার সাথে তোদের একটা রিলেশন ভালো, বাবা মার সাথে থাকে, জি ভাই বোনের সাথে থাকে। এরকম ভাবে ডাটাবেজের তথ্যগুলোর সাথে একটা রিলেশন থাকে। যেমন আমি যদি চিনি যে মনিকে আমি চিনতে চাই, তাহলে মনিকে চিনলে আমি কিভাবে চিনি যে মনি তো 2019-20 সেশনের স্টুডেন্ট অথবা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট। দেখো একটার সাথে একটা লেজু সংযুক্ত হলো। এরকম ভাবে ডাটাবেজে যখন একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে রিলেশন তৈরি করি, রিলেশন তৈরি করার ক্ষেত্রে তার কিছু বিষয় বা ক্রাইটেরিয়া গুলো এনশিওর করতে হয়। এক্ষেত্রে দেখো এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটাকে বলা ইআর মডেল, ইএফ কট 1970 সালে এই এন্টিটি রিলেশনশিপ মডেল আবিষ্কার করেন। ঠিক আছে, যে তিনি আবিষ্কার করেন কি দুই বা ততোধিক টেবিলের মাঝে বা ডাটাবেজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা, উদ্ভাবন করার ক্ষেত্রে সে কিভাবে রিলেশন স্থাপন করবে, অবশ্যই একটা সম্পর্কযুক্ত ডেটা থাকতে হবে। যেমন আমি যদি তোমাদের একজনকে কলেজে খুঁজতে যাই, অবশ্যই তোমার রোল নাম্বার এবং সেশনটা জানতে হবে, অথবা তোমার যদি কোনো আইডি থাকে তাহলে আমাকে সে আইডিটা জানতে হবে।
তাহলে দেখো এখানে এক্ষেত্রে দেখো ছাত্র আইডি, ছাত্র ভর্তির তারিখ, রোল নং, ঠিকানা। আমরা দুইটা টেবিলে কথা আলোচনা করছি, খেয়াল করো তোমরা একটু, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। একটা হলো ছাত্র আইডি, একটা ছাত্র এবং কোর্স, এই দুইটা হলো টেবিলের নাম, যেটাকে বলি আমরা ডেটা টেবিল বা ফাইল। আর এখানে ছাত্র আইডি, ভর্তির তারিখ, রোল, ঠিকানা, এটাকে কি বলি? ছাত্র Field, আইডি, sir. ভর্তির তারিখ, রোল এবং ঠিকানা, এটাকে আমরা ফিল বলি। সেম ভাবে কোর্সের নাম, কোর্স ফি, ছাত্র আইডি, বছর, সেগুলোকে কি বলি? Field. সেগুলোকে ফিল Field. বলি। এবং দুইটা টেবিলের মধ্যে দেখো একটা কমন আইডি আছে, দুইটা টেবিলের মধ্যে একটা কমন আইডি আছে, একটা ছাত্র আইডি, এখানে দেখো ছাত্র আইডি। এই কমন আইডিটা এখানে ডায়মন্ড চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, ডায়মন্ড চিহ্নের মাধ্যমে। এটাকে বলা হয় ইয়ার মডেল, যেটা হলো এখানে রিলেশন তৈরি করার জন্য চিহ্ন ব্যবহার করি। আর এগুলো হলো ওভাল চিহ্ন বা ডিম আকৃতির যেটা চিহ্নটা, সেটাকে বলি আমরা ফিল্ড। এবং কোর্স বা ছাত্র, সেটাকে আমরা প্রকাশ করি কি? কোর্স বা টেবিল, সেটাকে আমরা টেবিল নাম হিসেবে বা ডেটা টেবিলকে আমরা কোর্স বা ছাত্র হিসেবে প্রকাশ করে থাকি। অনেক সময় পরীক্ষাতে তোমাকে এই চিত্রটা দিয়ে বলবে যে উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের চিত্রটি হলো ইয়ার মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল। ইএফ কড 1970 সালে এই প্রথম বা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে দুইটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকেন। এবং দুই বা ততোধিক টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্যই আমরা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে থাকে। এটা বলার পরে তোমাকে অবশ্যই ইয়ার ডায়াগ্রামের উপরে টেবিল অঙ্কন করতে হবে। টেবিলটা কিভাবে অঙ্কন করবা, তোমরা ডায়াগ্রামটা একটু মনে রাখো, আমরা দেখি সামনের দিকে। তাহলে প্রত্যেকটা এন্টিটি সেটে একটা ছাত্র আইডি, একটা কমন অ্যাক্টিভিটি রয়েছে। এই কমন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এন্টিটি সেট দ্বয়ের মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাহলে দুইটা টেবিল ছিল, একটা ছাত্র আর একটা কি ছিল? কোর্স ছিল। ছাত্রতে আমরা যদি দেখি, ছাত্র টেবিলে কি কি ছিল? ছাত্র আইডি, ভর্তির তারিখ, রোল এবং ঠিকানা, এই চারটা ফিল্ড রয়েছিল। এবং ফিল্ডের তথ্যগুলো দেখো, আমি 1001, 2, 3, আর এই তথ্যগুলো আমি আমার মন মতো করে বানিয়ে দিয়েছি। এই তথ্যগুলো মানে, যেহেতু আমাদের ইয়ার ডায়াগ্রামে শুধুমাত্র ফিল্ডের নাম ছিল, কোনো রেকর্ড বা ডেটা ছিল না, আমি রেকর্ড বা ডেটাগুলোকে আমার সুবিধা মতো করে আমি দিয়ে যুক্ত করেছি। ঠিক আছে, তারপরে আমি আরেকটা টেবিল করতেছি, কোর্স টেবিল। কোর্স টেবিল সেম ভাবে কোর্সের নাম দিলাম একাদশ বা দ্বাদশ, কোর্স ফি দিলাম, ছাত্র আইডি দিলাম, বছর দিলাম। এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস সঠিক রাখতে হবে, একটা হলো যে ছাত্র আইডি রয়েছে, এখানে যে ছাত্র আইডি রয়েছে, সেই দুইটা অবশ্যই সেম রাখতে হবে, সেই দুইটা অবশ্যই তোমাকে সেম দিতে হবে। ঠিক আছে, আর বাকি তথ্যগুলো কিন্তু আমি বানিয়ে দেওয়া, উপরে ফিল্ডের নামগুলো তোমার ওই ডায়াগ্রাম অনুসারে, আর বাকিটা কি আমাকে বানিয়ে দিতে হবে। ইয়ার ডায়াগ্রামে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, গুড। কোশ্চেন নাই নাকি আসো না ঘুমায় পড়ছো? স্যার নাই স্যার। অপূর্ব, জি স্যার। বুঝতেছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দেখো এখানে তোমাকে যদি এরকম দুইটা টেবিল দেওয়া হয়, যে উদ্দীপকে একটা টেবিল, এখানে একটা টেবিল, দুইটা টেবিল দিলাম, দিয়ে বললাম দুটি টেবিলের মধ্যে ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো, পারবা? দুইটা টেবিলের মধ্যে যদি আমি দিয়ে বলি ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো, পারবা না সবাই? পারবো স্যার। জি স্যার। একটু বাকিরা যারা আছে একটু যদি না বলো, তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না। অবশ্যই আমাকে একটু আনসার দিতে হবে যে না আমি স্যার বুঝতেছি বা স্যার এটা বুঝতেছি না, অবশ্যই জানাইতে হবে। হ্যাঁ, আচ্ছা যদি পারো, তাহলে তোমাদের যদি আমি বলি যে এখানে দুইটা টেবিল আছে, একটা এমপ্লয়ি ইনফো আর একটা ক্লাস ইনফো। এই টেবিলের উপর একটা ডায়াগ্রাম অঙ্কন করো তো দেখি, ইয়ার ডায়াগ্রাম। এই টেবিলের উপরে তোমরা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো।
হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাসিন, ফারিয়া তাবাসসুম তাসিন, মেসেঞ্জারে কি আমার সাথে পাঠাইতে পারবো? মেসেঞ্জারে জি স্যার। পাঠাও। তারপরে পাঠাই বলো ফাইজা, কইজা, তুমিও পাঠাও তোমাদের পাঠাবো? হ্যাঁ পাঠাও, ফাইজা পাঠাও। না আমি ফাইজা না। আমি তো ফাইজারে কইছি, তোরে কইছি? না আপনি তো সবাইকে পাঠাইতে বলেন, এই জন্য বলতেছিলাম, তাহলে আমি পাঠাবো না। না না বা আপনি পাঠান, দরকার নেই। এই মেয়েটা সন্ধ্যাবেলা মাগরিবের পরে আমার সাথে কেমন করতেছে। আমি কি করলাম? আচ্ছা, ওদের দুইজনেরটা দেখবো, এক এক সময় এক একজনেরটা দেখবো। ঠিক আছে। থ্যাংক ইউ। সাদিয়া রহমান, সাদিয়া রহমান, তুই অন্ধকারের মধ্যে বসে আছিস কেরে? মেয়েগুলো কত কষ্ট করতেছে, অন্ধকারে বসে বসে ক্লাস করতেছে। নেট থাকে না যে। নেট থাকে না, কারেন্টে থাকে না। পাঠাও, দুইজন পাঠাও নাই মেসেঞ্জারে। স্যার আমি অ্যাড নাই আপনার সাথে। আচ্ছা, এই খাতাটা কার? স্যার আমার নাম কি? স্যার তাসিন। তাসিন, এই জি স্যার। চিহ্নটা কেমন হবে বলেন তো? এমপ্লয়ি এবং এমপ্লয়ি ইনফরমেশন এবং ক্লাস ইনফরমেশন, এই দুইটা থাকবে এরকম জি স্যার। আয়তক্ষেত্র, ঠিক আছে? আর আচ্ছা এগুলো ওইগুলো তো উপরে টিআইডি, টি নেম, ডেজিগনেশন, ঠিক আছে, এসকোড, টি টাইটেল, টিআইডি, ঠিক আছে। আর এই আচ্ছা দিক দিয়ে স্যার। তোমার এখানে যেটা থাকবে, এখানে কোনটা জানি, এটা হলো টিআইডি ডায়মন্ড। থাকবে, টিআইডি ডায়মন্ড কি থাকবে? চিহ্নতে যাবে হ্যাঁ, টিআইডি। টিআইডি টিআইডি। ডায়মন্ড, এরকম ডায়মন্ড চিহ্ন দিয়ে লিখতে হবে, ঠিক জি আছে? স্যার। আচ্ছা স্যার। আমি ঠিক মতো পারি নাই, কাছাকাছি পারছি। এখানে টিআইডি লিখবো আমরা। তাহলে অবশ্যই ইয়ার ডায়াগ্রাম করতে হলে, ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম করতে হলে তার যে সিম্বল গুলো বা চিহ্নগুলো আছে সেটা সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জন্য তোমাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনটা কোন বিষয়টা বলছে সে অনুযায়ী উপস্থাপন করবে, কারণ ইয়ার মডেলে বা ডায়াগ্রামে এই চিহ্নগুলোর উপর বেস করে কিন্তু কাজ করে থাকে। আচ্ছা, আর কেউ পাঠাইছো? না স্যার আমি পাঠাই নাই, আমারটা হইছে। হ্যাঁ, তোমারটা হয়েছে কেমনে বুঝলা? বুঝছি হইছে, আমি আগেই বুঝছি। ও আচ্ছা আচ্ছা, মেয়েটা কত ভালো, সে আগে বুঝে ফেলছে। থ্যাংক ইউ। দেখো আরেকটু পড়াই দিই, কি ফিল্ড।
যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো ফাইল বা টেবিল রেকর্ডের শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন করা ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কি ফিল্ড বলা হয়? যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো ফাইল বা টেবিলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান বা সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে আমরা কি ফিল্ড বলি? কি হচ্ছে সম্পর্কযুক্ত ডেটাবেজের গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। তাহলে কি ফিল্ড হলো একটা শনাক্ত করা, অনুসন্ধান করা এবং সম্পর্ক তৈরি করার জন্য একটা কি থাকে, একটা কতগুলো করা হয়, কাজগুলো করা হয়ে থাকে। যেমন তুমি ফেসবুকে তোমার একটা নাম আছে, আইডি নাম আছে, নামটা কিন্তু ইউনিক, তোমার নামের সাথে আর কেউ নাম মিলবে না, ঠিক আছে? এরকম ভাবে একটা নাম দেওয়া হয় যাতে ফেসবুকে তোমাকে অন্যান্য সকল ব্যক্তি থেকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এই কি ফিল্ড 3 ধরনের হয়ে থাকে, কি ফিল্ড 3 ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে কি ফিল্ড যদি 3 ধরনের বলি, আমরা কি কি বলতে পারি? একটা হলো প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। তাহলে এই 3টা সম্বন্ধে ধারণা নিয়ে আজকে ইনশাআল্লাহ শেষ করব আমরা। দেখো, প্রাইমারি কি, যে ফিল্ডের কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয় হিসেবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলা হয়। যে ফিল্ডের কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে মানে ইউনিক, আলাদাভাবে হিসেবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলা হয়। প্রত্যেকটি টেবিলে একটি ফিল্ড, প্রত্যেকটি টেবিল বা একটা ফাইলে এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে, কিন্তু প্রতিটি টেবিলে একটি স্বতন্ত্র ইউনিক ফিল্ড থাকবে যার ডেটাগুলোকে একই অর্থাৎ ডুপ্লিকেট হতে পারে না। এই কি এর অধীনে যে ফিল্ডগুলো থাকবে তা কখনোই ফাঁকা বা নাল ভ্যালু রাখা যাবে না। যেমন আমি যদি এটা বিশ্লেষণ করি তাহলে কি বলবো, যেমন আমার একটা ফোন নাম্বার আছে ইউনিক, একক। আমার ফোন নাম্বারের সাথে বিশ্বের কারো ফোন নাম্বার মিলবে না, কারণ আমার ফোন নাম্বারটা স্পেশাল ভাবে আমার জন্য তৈরি করে নেওয়া। এরকম ভাবে তোমাদের যে ফোন নাম্বারগুলো আছে ইউনিক, তোমার সাথে কেউ মিলবে না। তাহলে এটাকে আমরা প্রাইমারি কি বলতে পারি। আমরা যখন ফোন নাম্বারের লিস্ট দেখি ওই সময় এটা প্রাইমারি কি, কারণ তার সাথে ওই টেবিলে বা ফোন নাম্বারের সাথে আর কেউর ফোন নাম্বার মিলতেছে না, কোনো ডুপ্লিকেট হচ্ছে না। আবার এরকম না যে আমাদের ফোন নাম্বারটা কোনো ব্ল্যাঙ্ক বা ফাঁকা থাকতে পারে, কারণ আমরা মোবাইলে যখন ব্যবহার করি সিম অবশ্যই একটা নাম্বার, আইডেন্টি নাম্বার বা আইডেন্টিফিকেশন নাম্বার ব্যবহার করে থাকে, সেখানে কোনো ফাঁকা রাখা যায় না। এরকম ভাবে তুমি যখন বুট পরীক্ষা দাও তোমার জন্য একটা রোল নাম্বার দেওয়া হয়, রোল নাম্বারটা আলাদা শনাক্ত করা হয়, তোমাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়, এটা কখনোই ফাঁকা থাকতে পারে না। ছাত্রদের ভর্তি ফাইলে রোল নাম্বার ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে ব্যবহার করা যায়। তারপর দেখেন কম্পোজিট প্রাইমারি কি। এখানে দেখো স্টুডেন্ট আইডি, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে আখ্যায়িত করতে পারি, এটা আলাদা, একটার সাথে আরেকটা কখনোই মিলবে না। তারপরে আসেন প্রাইমারি কি যদি আমরা কিছু তথ্য জেনে নেই। উপরোক্ত টেবিলে স্টুডেন্ট আইডি কে প্রাইমারি ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। প্রাইমারি কি এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারে না, একটা টেবিলে একটার বেশি প্রাইমারি কি থাকতে পারে না। প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু বা ফাঁকা ভ্যালু থাকতে পারে না, প্রাইমারি কিতে কোনো ফাঁকা ভ্যালু থাকতে পারে না। প্রাইমারি কিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না, প্রাইমারি কিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না। ডুপ্লিকেট মানে কি, একই নাম্বার দুইবার ব্যবহার হতে পারে না, যেমন আমাদের ফোন নাম্বার একই নাম্বার দুইবার দুইজনের কাছে থাকতে পারে না, সেম নাম্বার, ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই। তাহলে দেখো একটি টেবিলে প্রাইমারি কি থাকতে পারে, একাধিক থাকতে পারে না, তারপরে হলো একের বেশি থাকে না, তারপরে প্রাইমারি কি ফাঁকা থাকে না, ডুপ্লিকেট থাকে না। রিলেশনের পর প্রাইমারি কি কোনো পরিবর্তন করা যায় না। আমরা রিলেশন স্থাপন করার জন্য, সম্পর্ক স্থাপন করার পরে প্রাইমারি কি কোনো আমরা পরিবর্তন করতে পারি না। কম্পোজিট প্রাইমারি কি, যখন কোনো টেবিলে বা ফাইলে কোনো একটি ফিল্ড দ্বারা রেকর্ড সমূহকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না, সেক্ষেত্রে দুই বা ততোধিক ফিল্ডে মিলে যদি রেকর্ড সমূহকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায় তাহলে ওই ফিল্ড সমূহকে একত্রে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়। তাহলে আমি বলতেছি অনেক সময় যেমন তোমাদেরকে আমি যদি চিনতে হয় ফাইজা, কুইজা,
ঠিক আছে, কইলাম যে ফাইজাকে আমি চিনি। এখন একজন বলতেছে এই কোন সেশনের ফাইজা, আমি বলতেছি যে সে তো 2019-20 সেশনের ফাইজা। তাহলে ফাইজাকে চিনতে হলে অবশ্যই কি লাগতেছে, দুইটা তথ্য লাগছে, শুধু তার নাম দ্বারা সেটা চিহ্নিত করা যাচ্ছে না অমুক বেচের ফাইজা বা অমুক সেশনের ফাইজা। তাহলে যখন আমরা কোনো একটা ফিল্ডকে আলাদাভাবে শনাক্ত করার জন্য, কোনো একটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করার জন্য কি করছি, দুই বা ততোধিক ফিল্ড মিলে তাকে রেকর্ড সমূহকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয়, তাদেরকে আমরা বলছি একত্রে, ওই দুইটা রেকর্ডে একত্রে আমরা বলছি, মানে সরি, ওই দুইটা ফিল্ডের তথ্যকে একত্রে করে আমরা তাকে কম্পোজিট প্রাইমারি কি বলছি। তাহলে রোল এবং সেশন মিলে তাকে আমাদের পরিচয় নিচ্ছি, বা নাম এবং সেশন মিলে তার সাথে আমরা পরিচিত হচ্ছি, তাহলে তাকে বলছি আমরা কম্পোজিট প্রাইমারি কি। এখানে দেখো একটা স্টুডেন্টকে যদি আমরা চিনতে হয়, 2 নাম্বার রোল 2 দুইজন স্টুডেন্ট রয়েছে, একজন ফার্স্ট ইয়ার একজন সেকেন্ড ইয়ার। তাহলে তাকে চিনতে হলে সে কোন ইয়ার চিনতে হবে বা তার সেশন কি চিনতে হবে, তাহলে তাকে আমরা আলাদাভাবে শনাক্ত করা বা চিহ্নিত করতে পারবো। তাহলে কম্পোজিট প্রাইমারিকে চিহ্নিত করার জন্য অবশ্যই একাধিক ফিল্ডের উপর বেস করে তাকে চিনতে হয়। তারপরে দেখেন কম্পোজিট প্রাইমারি কি বৈশিষ্ট্য, একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত, এটা কবু স্বয়ংসম্পূর্ণ না হলেও কম্পোজিট প্রাইমারি কি ব্যবহার করা হয়, এটা অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ না, তবে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কম্পোজিট প্রাইমারি কি ভাবে আলাদা করে শনাক্ত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আমরা আসি ফরেন কি, এটা ফরেন কি দিয়ে শেষ করব আজকে। যদি কোনো টেবিলের প্রাইমারি কি ফিল্ড অন্য কোনো টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তাহলে প্রথম টেবিলে প্রাইমারি কি কে দ্বিতীয় টেবিলে ফরেন কি বলা হয়। যদি কোনো টেবিলে প্রাইমারি কি অন্য টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করি, যদি কোনো একটা টেবিলে প্রাইমারি কি করছি, অন্য টেবিলে আমরা যখন সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করছি, ওই সময় ওই টেবিলে প্রাইমারি কি কে আমরা দ্বিতীয় টেবিলে ফরেন কি বলছি। মানে মূল কথা হলো, যখন একটা টেবিলে প্রাইমারি কি থাকে, অন্য একটা টেবিলে যখন সাধারণ কি হিসেবে ব্যবহার হচ্ছে, সেটাকেই আমরা ফরেন কি ব্যবহার বলছি। কারণ ফরেন কি একাধিকবার ব্যবহার করা হয়। যেমন আমরা দেখি টিআইডি, টিচার আইডি 1000, 1100, 1101, 2200, 2201 বা 2300 আছে। এখানে দেখো 1100 কিন্তু দুইবার হয়েছে, ব্যবহার করা হয়েছে। মানে এই টেবিলে প্রাইমারি কি যখন এই টেবিলে ব্যবহার হচ্ছে, সেটা সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ সাধারণ ফিল্ড হলো একাধিকবার ব্যবহার করা যেতে পারে, তাকে বলছি আমরা ফরেন কি। যেমন তোমার ফোন নাম্বার প্রাইমারি কি, কিন্তু বাট তোমার ফোন নাম্বার যখন আজকে দেখলাম যে তোমার ফোনে কতগুলো ফোন দিছো, তুমি তোমার ফোনে দেখা গেল তুমি 5 বার ফোন দিছো, তাহলে যখন কল লিস্ট দেখতেছি, কল লিস্টে তোমার নাম্বারটা 5 বার ইউজ হয়েছে, তাহলে এটাকে আমরা ফোন নাম্বারটা যখন এখানে এসে দেখতেছি, ওই সময় সেটা ফরেন কি হয়ে গেছে। তাহলে কোন একটা টেবিলে প্রাইমারি কি অন্য টেবিলে সাধারণ কি হিসেবে সেটা ব্যবহার হচ্ছে। ওকে, এই পর্যন্তই থাকুক। এগুলো অবশ্যই যে বিষয়গুলো পড়াইলাম সেখানে পাই তোমার নিউমেরিক কি, পরে নিউমেরিক, তারপরে পরে নন নিউমেরিক, তারপরে হলো বুলিয়ান, তারপরে পড়াইলাম হলো সাধারণ ডাটাবেজ, রিলেশনাল ডাটাবেজ হলো কয়টা, 5টা, তারপরে ফিল্ড, রেকর্ড, ফাইল, ডাটা টেবিল 9টা, তারপরে পড়াইলাম হলো ইয়ার ডায়াগ্রাম 10টা বিষয়, তারপরে কি ফিল্ডে 3টা, 1 2 3, এই টোটাল 13টা বিষয় পড়াইছি। 13টা বিষয় অবশ্যই নেক্সট ক্লাসে যেন তোমাদের ভালো করে 13টা বিষয় অন্তত সংজ্ঞা শেষ হয়ে যায়। ঠিক আছে, 2 নাম্বার হলো নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করার সময় তোমাদের নামের পাশে আই2 যে আইডিটা আছে, আইডি লাস্টের 4 ডিজিট ব্যবহার করবে। যেমন তোমাদের আইডি রিসিটে দেখবা আইডি লেখা আছে, কেমনে রিসিট আইডি লেখা আছে 2-00, মনে করো 33, ধরো 30 32 আছে, এরকম তোমরা যখন লিখবা শুধু লাস্টের 4 ডিজিট লিখলেই চলবে। নেক্সট ক্লাসে অবশ্যই আইডি এবং নাম দ্বারা জয়েন করবে আশা করি। ওকে, জি স্যার। তাহলে আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকো, সুস্থ স্যার থাকো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম স্যার, সালাম। হ্যাঁ বলেন স্যার। স্যার একটা কথা বলি, স্যার কিছু বললেন না। আচ্ছা বললাম না।
স্যার এই যে আজকে 3টার প্রোগ্রামিং ক্লাসের রেকর্ডটা একটু দিতে পারবেন? আমি ক্লাসটা দিলে- করতে দিয়েন না পারি নাই। স্যার, স্যার দিয়েন না স্যার, বেশি পায়া পায়া এরকম করে। দিতে চাইছিলাম কিন্তু মনিতে না করতেছে। স্যার একটু প্রবলেম ছিল তো এই কারণে আচ্ছা তাড়াতাড়ি না স্যার, আপনি তো স্যার আমার সাথে এরকমটা করতে পারেন না, আমি জানি। ওই স্যার, দেখছো কিরম মাইরটা দিছে। এই কর তাড়াতাড়ি ফেসবুকে এখনই আচ্ছা দে, স্যার, আমি ইমেল তাড়াতাড়ি দে, আমি হ্যাঁ বেরিয়ে স্যার পড়বো। দিতেছি, থ্যাংক ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বল, কিছু বললে বলে ফেলমনি। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ স্যার বল বল। এখানে যে বলা হচ্ছে রিলেশনের পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, এটা মানে এটা তো বুঝলাম না স্যার। আর ধরেন স্যার প্রাইমারি কিতে মানে আমার একটা স্টুডেন্ট আইডি আছে, এখানে স্টুডেন্ট আইডি 101, কিন্তু এখানে যদি রেজিস্ট্রেশন থাকে তো এটাও তো প্রাইমারি কি হিসেবে হবে না? হ্যাঁ, চিন্তা ফেলাই দিলি তুই। এখন জি স্যার, আমি তো এটাই ভাবতেছিলাম। স্টুডেন্ট আইডি যদি প্রাইমারি কি হয়, রেজিস্ট্রেশনও অন্য একটা টেবিলে প্রাইমারি কি, ঠিক আছে? কিন্তু আমরা যখন ফর্ম ফিল আপ করি, খেয়াল করিস, আমরা যখন ফর্ম ফিল আপ করি রেজিস্ট্রেশন নাম্বার থাকে প্রাইমারি কি, কারণ একটা রেজিস্ট্রেশন নাম্বার দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। কিন্তু রোল নাম্বার কিন্তু প্রাইমারি কি না, সেটা হলো কম্পোজিট প্রাইমারি কি। কারণ এই বছর যে রোল নাম্বারটা ব্যবহার হবে, আগামী বছর সেই রোল নাম্বারটা আবার একজনের জন্য ব্যবহার হবে, ঠিক আছে? যেমন তুমি এসএসসি দিছো 2019 সালে, তোমার যে রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা 2020 সালে কেউ না কেউ আছে, জি ঠিক স্যার। আছে? তাহলে সেটা কিন্তু প্রাইমারি কি না, কারণ তোমারটা দেখতে হলে তোমারটার সাথে সেশন মিলাইতে হবে, তাহলে তোমারটা হলো কম্পোজিট প্রাইমারি কি। আর শুধুমাত্র যদি রোল নাম্বার দেখি, তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রাইমারি কি বলা যেতে পারে। স্যার ধরেন স্যার রেজিস্ট্রেশন থাকলো আর ফোন নাম্বার থাকলো, রেজিস্ট্রেশন নাম্বার থাকলো আর ফোন নাম্বার থাকলো, হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার আলাদা প্রাইমারি কি, বুঝছ নাই? স্যার এইখানে তো মিলে না স্যার, কি মিলে না? মানে ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হ্যাঁ ভাবে। হ্যাঁ, ফোন এখানে নাম্বার, কি দুইটাই প্রাইমারি কি? শোনো, তোমার ফোন নাম্বার প্রাইমারি কি, যখন কল লিস্টে দেখিয়েছি ওই সময় কিন্তু প্রাইমারি দুই দুই টেবিলের জন্য প্রাইমারি কি, একই টেবিলে কখনো একাধিক প্রাইমারি কি থাকে না, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার প্রাইমারি কি থাকতেছে, কিন্তু ফোন নাম্বার যখন আরেক জায়গায় যাচ্ছে সেটাও প্রাইমারি কি। কিন্তু ফোন নাম্বার কিন্তু আবার মাঝে মাঝে সেটা প্রাইমারি কি থাকে না, সাধারণ হয়ে যায়। ওই যে তোমাকে বললাম যে তোমার ফোন লিস্ট দেখলাম আজকে, ফোন লিস্টে যাই দেখি কি, তোমার ফোন লিস্টে যাই দেখি যে তুমি যে ফোন দিছো, তোমার ফোনটা তুমি 5বার ইউজ করছো, তাহলে তোমার ফোন নাম্বারটা আজকে যে ফরেন কি হয়ে গেছে। আর যখন শুধুমাত্র ফোন নাম্বার দেখতেছি, ওই সময় তোমার ওটা প্রাইমারি কি অবস্থান আছে। হ্যাঁ, জি স্যার। ওকে, জি থ্যাংক স্যার, ইউ। ওয়েলকাম স্যার।